তো আজকে আমরা ডিসকাস করব ক্লাস 11 এর একটা টপিক আছে ফটোসিনথেসিস এর হায়ার প্ল্যান্টে। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে কিভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি হচ্ছে। ওখানে দুটো রিঅ্যাকশন ছিল, একটা লাইট রিঅ্যাকশন আর একটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন। তো আমরা লাইট রিঅ্যাকশন দেখে নিয়েছিলাম, আজকে আমরা দেখব ডার্ক রিঅ্যাকশন। তো ওখানে একটা আছে যে কেলভিন সাইকেল বা C3 সাইকেল। ওকে, আমরা যে সালোকসংশ্লেষ পড়ছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা। ওকে, তাহলে গ্লুকোজ কিভাবে তৈরি হবে ওটা আমরা দেখব। তাহলে প্রথম কথাটা কি হচ্ছে, যদি আমরা দেখি আমরা এটা কি জানি যে প্রথম হচ্ছে গাছ একটা আছে, গাছের পাতার উপর মেসোফিল কলা আছে। মেসোফিল কলাকে আমরা জুম করে দেখেছিলাম, ওখানে কি ছিল, এটা ক্লোরোপ্লাস্ট ছিল, ডাবল মেমব্রেন স্ট্রাকচার ছিল। এবার ক্লোরোপ্লাস্টের ভিতরে কি ছিল, স্ট্রোমা ছিল। আর কি ছিল, স্ট্রোমার পরে থাইলাকয়েড ছিল, মানে গ্রানা যেটাকে। থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরে ওই লাইট রিঅ্যাকশনটা ওই মেমব্রেন থাইলাকয়েডের মেমব্রেন হয়েছিল লাইট রিঅ্যাকশন। এবার লাইট রিঅ্যাকশন থেকে যে প্রোডাক্টগুলো বেরিয়েছে ওগুলো যাবে ডার্ক রিঅ্যাকশনে, সেটা হবে স্ট্রোমাতে। এর দূর পর্যন্ত কোনো মানে কোয়ারি নেই আশা করি। তো এবার কি হচ্ছে দেখো, যখন লাইট রিঅ্যাকশন আমরা কি পেয়েছিলাম, লাইট রিঅ্যাকশনটা কি ছিল যে সূর্যের আলো আসবে, সানলাইট আসবে, গাছ কি করবে, H2O নেবে। এবার কি করছে, সানলাইট আর H2O কার প্রেজেন্সে থাকবে, সূর্যের আলো আসছে আবার গাছের পাতার উপর পড়ছে সেখানে, এবার সেই জল দিচ্ছে, দিয়ে ওখান থেকে কি করছিল, ও জলটাকে ভেঙেছিল। ওকে, জলটাকে ভেঙে ও কি করছে, অক্সিজেনে কনভার্ট করে দিচ্ছিল। আর তার সাথে সে কি কি তৈরি করেছিল, সে তৈরি করেছিল লাইট রিঅ্যাকশনে যে আমরা কি কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম NADPH পেয়েছিলাম, ATP পেয়েছিলাম আর অক্সিজেন পেয়েছিলাম বাই প্রোডাক্ট হিসেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে মেন প্রোডাক্টটা আমরা ফটোসিনথেসিস থেকে পাচ্ছি লাইট রিঅ্যাকশনে, সেটা হচ্ছে অক্সিজেন। বাকি এই দুটো যে ATP মানে এটা শক্তি আর হচ্ছে NADPH, এই দুটো যাবে কোথায়, এটা ডার্ক রিঅ্যাকশনে যাবে। মানে ওখানে PS1 PS2 ছিল। দেখো আমরা যদি PS1 PS2 ওখানে আমরা জেড স্কিম দেখেছিলাম, ওখানে কি ছিল যে প্রথম হচ্ছে PS2 তে সে কি করছে, লাইট অ্যাবজর্ব করছে, তারপরে ওর ওখানে মানে ফিওফাইটিন ছিল, প্লাস্টোকুইনন, মানে একটা জেটের মতো স্ট্রাকচার ছিল। ওখানে ওদের মেন উদ্দেশ্য কি ছিল যে ওরা কি করবে, যে ATP তৈরি করবে। ওকে, ATP তৈরি করবে আর এখানে জলের অণুকে ভেঙে অক্সিজেনে কনভার্ট করবে। আর সেটা মানে ওরা ইলেকট্রনকে নিউট্রালাইজ করার জন্য PS2 থেকে PS1 এ যাচ্ছিল। ওখানে দুটো সাইক্লিক আর নন সাইক্লিক রিঅ্যাকশন হয়েছিল। কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইট রিঅ্যাকশনে যে প্রোডাক্টটা আমরা পেয়েছিলাম ওটা কোথায় যাবে, ডার্ক রিঅ্যাকশনে যাবে। এবার দেখো যদি এই ছবিটাকে ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের এটা এই পার্টটা হচ্ছে যেটা হোয়াইট পার্টটা, ওটা হচ্ছে স্ট্রোমা, আর এটা আমাদের পুরোটা হচ্ছে কি গ্রানা, থাইলাকয়েড। এবার এই থাইলাকয়েডের মেমব্রেনের উপর কি PS2 আর PS1 ছিল। PS1টা যেটা আছে ওটা কোথায় ছিল বলতে গেলে, ভালো করে যদি বুঝি তাহলে এই ল্যামেলাতে ছিল। ওকে, মানে যেটা দুটো থাইলাকয়েডের মেমব্রেনকে কানেক্ট করেছে। তাহলে এখানে PS1 আর PS2। তো এই PS1 PS2 থেকে আমরা কি কি পেয়েছিলাম, আমরা এখানে এই লিউমেনের ভিতরে এই পার্টটা হচ্ছে লিউমেনের ভিতরে H+ এর কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে যাচ্ছিল। এবার সেই H+ এর কনসেন্ট্রেশন বেশি হয়ে যাওয়া মানে ওখানে একটা ছিল F0 F1 পাম্প ছিল, ও কি করবে, H+ গুলোকে নিবে আর ATP তে কনভার্ট করবে। আর আমরা এখান থেকে আরো লাইট রিঅ্যাকশনে পেয়েছিলাম NADPH পেয়েছিলাম। ওকে, তাহলে NADPH আর ATP আমরা লাইট রিঅ্যাকশনের প্রোডাক্ট, আর অক্সিজেনটাও পেয়েছিলাম। তাহলে এই ATP আর NADPH যাবে কোথায়, স্ট্রোমাতে যাবে। স্ট্রোমাতে ওখানে রুবিস্কো বলে একটা এনজাইম আছে। স্ট্রোমা হচ্ছে এটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। মানে এটা হচ্ছে এখানে এই স্ট্রোমাতে যে ডার্ক রিঅ্যাকশন হবে এতে আলোর প্রয়োজন নেই। এ কি করবে, কার্বন ডাই অক্সাইড নিবে, কার্বন ডাই অক্সাইড নিয়ে সে কি করবে, রুবিস্কো এনজাইমের সহায়তায় আর এখানে যে ATP আর NADPH ছিল এগুলোর সাথে সে গ্লুকোজ তৈরি করবে। আমাদের ফটোসিনথেসিসের মেন উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা। ওকে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, তাহলে গ্লুকোজ তৈরির কাজটা কোথায় হচ্ছে, স্ট্রোমাতে হচ্ছে। কিন্তু লাইট রিঅ্যাকশন আমরা কি পেয়েছিলাম, অক্সিজেন পেয়েছিলাম, ATP আর NADPH পেয়েছিলাম। এবার দেখো আমাদের টপিকটা স্টার্ট হচ্ছে যে যখন আমরা দেখবো যে লাইট রিঅ্যাকশনে যে প্রোডাক্টগুলো পেয়েছিলাম ডার্ক রিঅ্যাকশনে ওগুলো ইউজ হবে। আর ডার্ক রিঅ্যাকশন থেকে আমরা কি কি লাগবে, এখানে যেমন জল ছিল এখানে কার্বন ডাই অক্সাইড লাগবে। ওকে, এখানে লাইটের প্রেজেন্স ছিল, এখানে লাইট লাগছে না। কিন্তু লাইট রিঅ্যাকশনে যে তৈরি প্রোডাক্ট ওটা লাগছে কোথায়, ডার্ক রিঅ্যাকশনে। ডার্ক রিঅ্যাকশন থেকে আমরা কি কি পাবো, আমরা গ্লুকোজ পাবো। আর কি হবে, NAD+ আর ADP পাবো, কারণ ATPটা ADP তে কনভার্ট হচ্ছে। সেই ATP রিজেনারেশন হয়ে আবার লাইট রিঅ্যাকশন, মানে একে অপরের উপর পরিপূরক আছে। যদি আমরা দেখি এই NADP আবার NADPH হয়ে যাবে, ADP আবার ATP হবে, সেই ATP আবার আসবে, NADPH আবার আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অক্সিজেন তৈরি হয়েছিল, এখানে কি হচ্ছে, গ্লুকোজ তৈরি হবে। কিন্তু যদি আমরা বলি যে সূর্যের আলো, এবার লাইট রিঅ্যাকশন রাতের বেলা হওয়া ইম্পসিবল, এর নাম হয়েছে ডার্ক রিঅ্যাকশন রাতের বেলা হওয়া ইম্পসিবল। কেন হচ্ছে, দেখো ডার্ক রিঅ্যাকশন মানে কি, অন্ধকার বিক্রিয়া। এবার কি হচ্ছে, এখানে সানলাইট লাগবে না, কিন্তু যদি সূর্যের আলো না থাকে তাহলে এ কি করবে, দিনের বেলা যদি সূর্যের আলো না থাকে তাহলে এখান থেকে অক্সিজেন তৈরি হবে না, আর ATP NADPH তৈরি হবে না লাইট রিঅ্যাকশন থেকে। যদি সূর্যের আলো না থাকে, যদি এগুলো না তৈরি হয় তাহলে ডার্ক রিঅ্যাকশন কিভাবে সম্পন্ন হবে। তাই ডার্ক রিঅ্যাকশনে হচ্ছে সূর্যের আলো লাগে কিন্তু ডাইরেক্টলি লাগে না, সে ওর যে প্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে যেটা পাই ওটা ডার্ক রিঅ্যাকশনের জন্য দায়ী। ওকে, এবার দেখো এই যে ডার্ক রিঅ্যাকশন আছে ওখানে আমরা একটা বলবো, প্রথম দেখা যাচ্ছিল যে ডার্ক রিঅ্যাকশন, ওরা যখন বললো যে ডার্ক রিঅ্যাকশনে গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে গ্লুকোজ তৈরি হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, গ্লুকোজ কিভাবে তৈরি হবে।
ফট করে তো এরকম এটিপি এনএডিএইচ এলো, ফট করে গ্লুকোজ তৈরি হয়ে যাবে না রুবিস্কোর সহায়তায়। তো ওইটা আবিষ্কারের জন্য যে বিজ্ঞানী ওটা ডিসকভার করেছিলেন ওটা হচ্ছে কি, যে বিজ্ঞানীর নাম হচ্ছে কেলভিন। উনি কি করেছিলেন যে এই ডার্ক রিঅ্যাকশনের যে স্টেপগুলো খুঁজে বের করেছেন C14 আইসোটোপ নিয়ে। ওকে, মানে উনি বলছেন যে কার্বন ডাই অক্সাইড আসছে আমরা জানি ডার্ক রিঅ্যাকশন তৈরির জন্য। ওকে, কার্বন ডাই অক্সাইড লাগছে, কিন্তু যদি আমরা দেখি যে একটা স্টেপে হয়ে যাচ্ছে না মেনি স্টেপ আছে, কিভাবে আছে, তো উনি বুঝতে পারলেন যে এর নামটা C3 সাইকেল এই কারণে দিলেন যে উনি বুঝতে পারলেন যে যখন রুবিস্কো এনজাইমের সঙ্গে কার্বন ডাই অক্সাইড লাগছে, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হচ্ছে 3 কার্বন वाला প্রোডাক্ট। ওকে, 3টা কার্বন ছিল বলে ওই সাইকেলটার নাম হচ্ছে C3 সাইকেল। এবার ওখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, কিন্তু একটা স্টেপের মধ্যে গ্লুকোজ হচ্ছে না, কিছুগুলো স্টেপ আছে, ওটা আমরা দেখবো। ওকে, তাহলে কি হচ্ছে, যদি আমরা কেলভিন সাইকেলটা দেখি তো বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে যিনি ডিসকভার করেছিলেন এই সাইকেলটার নাম হচ্ছে কেলভিন সাইকেল। তো কেলভিন সাইকেলের অপর নাম হচ্ছে C3 সাইকেল। কারণটা হচ্ছে যে প্রথম স্টেবল প্রোডাক্ট হিসেবে 3 কার্বন वाला পাওয়া গেছিল। ওকে, তাহলে এখানে যখন দেখছি আমরা যে কেলভিন সাইকেলটা কেন ইম্পর্টেন্ট, এখানে যে মেন উদ্দেশ্য আছে যে জানার চেষ্টা হচ্ছিল যে ডার্ক রিঅ্যাকশনে যে গ্লুকোজটা তৈরি হচ্ছে সেটা কি ফার্স্ট প্রোডাক্ট হিসেবে গ্লুকোজ হচ্ছে না কিছুগুলো স্টেপের মাধ্যমে হচ্ছে। যখন দেখা গেল কিছু স্টেপের মাধ্যমে হচ্ছে, কিন্তু যে কেলভিন সাইকেল আছে এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসের অপোজিটটা। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি কেলভিন সাইকেলে কি হচ্ছে যে 3টা স্টেপ আছে, একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে রিডাকশন, আর একটা হচ্ছে রিজেনারেশন। তো প্রথম কথা হচ্ছে যদি আমরা দেখি তো আমাদের যে স্ট্রোমা আছে, স্ট্রোমাতে একটা এনজাইম খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম ইন দা আর্থ, সেটা হচ্ছে রুবিস্কো। তো রুবিস্কো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এনজাইম আমাদের এই পৃথিবীতে। তো এখানে কি হচ্ছে, স্ট্রোমাতে ওই রুবিস্কো এনজাইম থাকে, আর রুবিস্কো এনজাইমের সহায়তায় কার্বন ডাই অক্সাইড কি করে গ্লুকোজ তৈরি করে। কিভাবে করছে ওই আমরা স্টেপগুলো দেখি। তো ওনারা কি করেন, কার্বনের 14 যেটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ আছে কার্বনের C14, এমনি তো কার্বনের 12 হয়, এর জন্য 14। তাহলে ওটাকে নিয়ে বোঝা যাচ্ছিল যে যে রিঅ্যাকশন হচ্ছে কত নম্বরে হচ্ছে, মানে কোনটা ফার্স্ট প্রোডাক্ট কোনটা সেকেন্ড প্রোডাক্ট, ওগুলো C14 নিলে বোঝা যায়। তাহলে এখানে ওনার যে বিক্রিয়াটা ছিল কি ছিল, যে কার্বন ডাই অক্সাইড আসছে রুবিস্কো এনজাইমের সহায়তায়। রুবিস্কো একটা এনজাইম যে এই বিক্রিয়াটা প্রথম করছে, তার জন্য আমাদের কি লাগবে 5 কার্বন वाला একটা সুগার, তার নাম হচ্ছে রাইবুলেজ বিসফসফেট RUBP, মানে দুটো ফসফেট গ্রুপ আছে। ওকে, এবার এর স্ট্রাকচার মনে রাখতে হবে না, শুধু RUBP 5 কার্বন वाला মনে রাখলেই হলো। স্ট্রাকচার যদি দেখি এটা আমরা কিটোজ গ্রুপে থাকে, এটা হচ্ছে কিটোন গ্রুপ আছে, আর উপরে একটা ফসফেট নিচে একটা ফসফেট, দুদিকে OH গ্রুপ আছে। ওকে, যখন একটার বেশি OH গ্রুপ থাকবে তাহলে ওটাকে, একটা বা দুটোর বেশি একাধিক যদি OH গ্রুপ থাকে তাহলে ওকে আমরা সুগার বলবো। ওকে, এবার দেখো এখানে ফসফেট আছে মানে নিশ্চয়ই সুগার ছিল, ওই এটাকে মানে OH ছিল, OH কে সরিয়ে P বসানো হয়েছে, তাহলে একটা দুটো তিনটা চারটা OH আছে মানে এটা সুগার গ্রুপ। তাহলে এখন দেখো RUBP 5 কার্বন वाला, যখন কার্বন ডাই অক্সাইড আসলো এবার 5টা কার্বন ছিল আর একটা কার্বন মিশলো, কটা হলো 6টা কার্বন। কিন্তু এখানে দেখা গেল রুবিস্কো এনজাইমের সহায়তায় 6 কার্বনের যদি আমরা প্রোডাক্ট দেখি যে এইভাবে হচ্ছিল, একটা দুটো তিনটা চারটা পাঁচটা 6টা, কিন্তু এই 6 কার্বন এখানে স্টেবল নয়, এ কি করবে ভেঙে যাবে 3 কার্বন আর 3 কার্বনে। তাহলে 3 কার্বন वाला যেটা তৈরি করবে ওটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা হচ্ছে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট যেটা হচ্ছে 3 কার্বন वाला, তাই এর নাম হচ্ছে C3 সাইকেল। কারণ প্রথম যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা 3 কার্বন বিশিষ্ট, 6টা কার্বন ছিল, 5টা কার্বন একটা CO2, 6টা কার্বন কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে কারণ 6 কার্বন স্টেবল ছিল না। তাহলে 3 কার্বন वाला যে পাওয়া গেল, দুটো গ্রুপ পাওয়া গেছে, একটা দুটো, তাহলে এটা হচ্ছে কি অ্যাসিড। ওকে, কি অ্যাসিড, দেখো COOH গ্রুপ আছে আর একদিকে ফসফেট গ্রুপ আছে, এরকম দুটো আছে, একটা দেখিয়েছি আরো একটা আছে 3C/2, কারণ 6টা কার্বন মাঝখান থেকে ভেঙে দুটো, তাহলে এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, 3 নম্বর 1 2 3 নম্বরে ফসফেট গ্রুপ আছে, তাহলে 3PGA। এবার কি হচ্ছে, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে এ কি করবে আমাদের, মানে একে কি করতে হবে, এটা 2 নম্বর স্টেপ, তারপরে এ কি করবে রিডাকশন করবে, বিজারণ হবে, মানে NADPH মানে H+ বেরিয়ে যাবে, তো NADPH টা NAD+ এ কনভার্ট হয়ে যাবে। এবার দেখো দুটো আছে মানে দুবার হবে, দুটো NADPH লাগবে, আর কি হবে ATP লাগবে। ওকে, রিডাকশনও ATP লাগে, তাহলে 2 অণু ATP লাগবে, 2 অণু ADP তে কনভার্ট হয়ে যাবে। এখানে কি হচ্ছে দেখো কোথায় কি লাগছে এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো তৈরি হলো কি 3PGL, মানে কি ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড তৈরি হবে। দেখো আমরা জানি যদি আমরা অ্যাসিডকে বিজারণ করি রিডাকশন করি তাহলে অ্যালডিহাইড হবে, এটা তো বেসিক কনসেপ্ট একটা, অ্যাসিড থেকে অ্যালডিহাইড হয়। এবার দেখো যখন অ্যালডিহাইড হয়ে গেল মানে CHO গ্রুপ চলে এলো, এবার এই অ্যালডিহাইড হচ্ছে একটা সুগার, দেখো এখানে OH, এখানে P জায়গায় একটা OH আছে, এটা অ্যালডিহাইড আছে, এটাও একটা সুগার। ওকে, এবার দেখো এটা সুগার ছিল না, এটা হচ্ছে এটা অ্যাসিড, এটা হচ্ছে সুগার। এবার এ কি করবে একটা কার্বন রিমুভ করে দিবে, এখানে কি হচ্ছে দুটো তৈরি হচ্ছে। ওকে, এটাও 3 কার্বন वाला কিন্তু দুটো তৈরি হচ্ছে, এ কি করবে একটা কার্বন রিমুভ করে দিবে, এই কার্বন থেকে আমাদের গ্লুকোজ তৈরি হবে, একটা কার্বন রিমুভ করলো। ওকে, এখান থেকে আমাদের এটা কি হচ্ছে 1 কার্বন রিমুভ টু ফর্ম গ্লুকোজ। এবার এটা কি করবে রিজেনারেশন করবে, 3 নম্বর স্টেপ রিজেনারেশন। এ কি করবে আবার কোনো ATP নিবে। ওকে,
সে এটিপি নিয়ে কি করবে, এডিপি তে কনভার্ট করবে, মানে শক্তি নিয়ে সে আবার ওই 5 কার্বন বলা স্টেবল প্রোডাক্ট যেটা আরইউবিপি তে কনভার্ট হওয়ার চেষ্টা করবে। তো এই সাইকেলটা হচ্ছে C3 সাইকেল। আমাদের কিছু মনে রাখতে হবে যে আমাদের আরইউবিপি ছিল, সে কার্বন ডাই অক্সাইড নিল রুবিকস নিয়মের সহায়তায়, 6 কার্বন বলা ছিল, মাঝখান থেকে ভাঙবে দুটো, ওকে 3 কার্বন বলা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিডের রিডাকশন হওয়ার পর ফসফোগ্লিসার অ্যালডিহাইড হবে, এবার অ্যালডিহাইড টিউবে রিজেনারেশন হয়ে আরইউবিপি তে কনভার্ট হবে। আর এখানে একটা কার্বন বেরিয়ে যাবে, এই একটাই কার্বন আমাদের দরকার, এ কি করবে গ্লুকোজ তৈরিতে লাগে। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, একবার সাইকেলটা হয়েছে, আমরা কয়টা কার্বন পেলাম, একটা কার্বন এক্সট্রা পেলাম। এবার আমরা গ্লুকোজের সংকেত জানি কি C6, গ্লুকোজে 6টা কার্বন লাগে, তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা কবার ঘোরাতে হবে, এই চাকাটা 6 বার ঘোরাতে হবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে। যদি 1 অণু কার্বন ডাই অক্সাইড লাগে তাহলে একটা C বেরোচ্ছে, তাহলে আমাদের কি, আমাদের যদি গ্লুকোজ তৈরি করতে হয় তাহলে আমাদের 6টা কার্বন ডাই অক্সাইড লাগবে। এবার 6টা কার্বন ডাই অক্সাইড লাগবে মানে তোমার কতটা এটিপি কতটা NADPH লাগবে, দেখো এখানে দুটো লাগছে এটিপি, এখানে একটা এটিপি লাগছে, 3টা এটিপি, তাহলে 6 বার সাইকেলটা ঘোরানোর জন্য 18টা এটিপি লাগবে। এখানে দুটো NADPH লাগছে, তাহলে 6 বার সাইকেলটা ঘোরার জন্য 12টা NADPH। যদি আমরা হিসাবটা দেখি কি হচ্ছে যে একবার সাইকেল রিটার্ন করার জন্য একটা কার্বন ডাই অক্সাইড লাগবে, আমাদের দুটো NADPH লাগবে, দুটো এটিপি একটা এটিপি, 3টা এটিপি লাগবে, একটা কার্বন বেরোবে। দুবার যদি আমরা সাইকেল রিপিট করি তাহলে দুটো কার্বন ডাই অক্সাইড, এখন 4টা NADPH লাগবে আর 6টা এটিপি লাগবে। যদি আমরা 6 বার এক অণু গ্লুকোজ তৈরি করতে আমাদের কেলভিন সাইকেল কবার রিপিট হতে হবে, 6 বার, কারণ 6টা কার্বন ডাই অক্সাইড আমাদের প্রয়োজন, না হলে এখানে 6টা কার্বন বেরোবে না। কি বললাম বুঝতে পেরেছো? তো এই হচ্ছে টোটাল টপিকটা, যেটা ছিল C3 সাইকেল বা কেলভিন সাইকেল। এবার কিছু প্ল্যান্টের ক্ষেত্রে এগুলো দেখা গেছে যে C3 প্ল্যান্ট ওদের আমরা বলবো, আর কিছুগুলো দেখা যাচ্ছে যদি এখানে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট 3 কার্বন না হয় 4 কার্বন হয় অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, ওকে, তাহলে ওটাকে আমরা বলবো C4 প্ল্যান্ট। এখানে 3 কার্বন হয়েছিল বলে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, তাহলে এই সাইকেলটার অপর নাম হচ্ছে C3 সাইকেল। এছাড়া C4 প্ল্যান্ট কিছুগুলো আছে যাদের ক্ষেত্রে এটা 4 কার্বন স্টেবল প্রোডাক্ট তৈরি হবে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, ওকে। তো আজকে আমাদের টপিক ছিল এটা কেলভিন সাইকেল বা C3 সাইকেল। আশা করি বুঝতে পেরেছেন, নেক্সট ভিডিওতে আলোচনা করব।